ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলগতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত যে নিউটনের ফার্স্ট গতিসূত্র বা নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত নিউটনের পুরো সূত্র বা মানে নিউটনসের ফার্স্ট ল যেটা পুরোটাই একবারে কভার করব আমরা আজকে। তার মধ্যে যে জিনিস টপিকগুলো রয়েছে জানার, মেনলি যে আমাদের ক্লাস 9-এ যেসব জিনিসগুলো জানাগুলো রয়েছে সেগুলোকে আমরা পড়বো, জানবো, বুঝবো, শিখবো। ঠিক আছে, তো চলো দেখো নিউটনের প্রথম গতিসূত্র। হ্যাঁ, ফার্স্ট ল যদি বলা হয়, দেখো নিউটনের প্রথম গতিসূত্র মানে কি? দেখ, ধরো একটা ধরো একটা বাক্স রয়েছে, ঠিক আছে? একটা এরকম ধরো বাক্স রয়েছে, এই বাক্সটাকে তুমি ধরো নাড়ালে না, ঠিক আছে? এটা ধরো একটা বাক্স রয়েছে, এই বাক্সটাকে তুমি ধরো কিছু করলে না, ধরো তুমি রাস্তা দিয়ে যখন ধরো তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে ধরো এই বাক্সটাকে দেখলে, তো তুমি দেখে কিছু করলে না, তুমি এখান থেকে সেফ চলে গেলে। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে ডে ওয়ানের এটা দেখলে যে তুমি চলে গেলে। আবার 2 নম্বর দিন দেখলে যে এটাকে এরকম দেখলে বাক্সটাকে এরকম রাস্তায় পড়ে আছে, তুমি দেখে আবার চলে গেলে। আবার 3 নম্বর দিন তুমি দেখলে, হ্যাঁ, দেখলে বাক্সটা এখানে পড়ে আছে, তুমি চলে গেলে। মানে ও দেখছে যে মানে যদি বাক্সটাকে যদি কিছু বাক্সটার ওপর যদি লাথি বা যদি ঘুষি যদি বা কোনো যদি লাথি না মারা হয়, তাহলে ওই বস্তুটা একই অবস্থায় এবং স্থির হয়ে মানে রয়েছে, অবস্থান করছে। হ্যাঁ, তেমনই আমি যদি একটা টেবিলকে যদি ঘরের এক কোণে যদি ফেলে রেখে দিই, হ্যাঁ, তাহলে সেটাকে যদি কেউ নাড়াচাড়া না করে, তাহলে সেটা মানে কি বলবো, আগামী 10 বছরও একই অবস্থায় থাকবে, আগামী 100 বছরও সে একই অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে কি মানে একটা স্থির বস্তু সর্বদা স্থির অবস্থায় থাকে যদি তার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, বুঝলে? এবার ধরো যে ব্যাপারটা সেটা হচ্ছে এবার ধরো একটা সাইকেল চলছে, হ্যাঁ, ধরো একটা সাইকেল চলছে, সাইকেল ছবি তো আঁকতে পারবো না। হ্যাঁ, ধরো একটা সাইকেল চলছে, ঠিক আছে? এবার এই সাইকেলটাকে ধরো একদম একটা প্লেন রাস্তা, সমতল রাস্তা রয়েছে, ঠিক আছে? একদম সাইকেলটাকে ধরো এবার স্পিডে চালাবে, শ্যাং করে স্পিডে চালাবে, স্পিডে চালিয়ে যাচ্ছ, যেতেই থাকছো, এত স্পিডে চালিয়েছো, ঠিক আছে? এবার যেতে যেতে, হ্যাঁ, এবার ধরো তোমার সামনে একটা লোক চলে আসলো। এবার ধরো তুমি যদি ব্রেক না টেপো, তাহলে কি ওই সাইকেলটা মানে সমবেগে চলতে থাকবে, অর্থাৎ সাইকেলটা কি এরকম করেই চলতে থাকবে। তুমি তো জোরে চালাচ্ছ অনেক সাইকেলটা। হ্যাঁ, ধরো তুমি এইখান থেকে এখানে যাবে, ধরো তুমি যাচ্ছ হেভি স্পিডে যাচ্ছ, কিন্তু মাঝখানে একটা লোক পড়ে গেল। হ্যাঁ, তো কী করবে? এবার তুমি যদি এখানে তুমি যদি ব্রেক না কষো বা ব্রেক যদি না টেপো, তাহলে কী হবে না, এই উড়ে যেয়ে চলে যাবে, ঠিক আছে? এখানে মেরে উড়ে চলে যাবে। তাহলে কি না, তুমি যদি ব্রেক মানে কি একটা বল প্রয়োগ করা, মানে তুমি যখন একটা ব্রেক টিপছো, এখনকার ব্রেক টিপছো মানে কি একটা ব্রেক টেপা মানে একটা বল প্রয়োগ করা, মানে যতক্ষণে তুমি বল প্রয়োগ করছো ততক্ষণ কিন্তু ওই সাইকেলটাও কিন্তু থামবে না, ঠিক আছে? মানে ওটা একটা গতিশীল বস্তু, এটা স্থির বস্তু, এটা গতিশীল বস্তু, ঠিক আছে? অর্থাৎ তাহলে আমি এখান থেকে কি বুঝলাম না, গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু সর্বদা স্থির অবস্থাতেই থাকতে চায়। অর্থাৎ যদি একটু ভালো করে বলা হয় তাহলে স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরল রেখায় চলতে থাকে। সরল রেখা কেন? কারণ দেখো, এরকম কোনো ব্যাপার নেই কি যে কোনো গতিশীল বস্তু কোনোদিনই কি বলবো শান্ত হবে না বা কোনোদিনই দাঁড়াবে না। কারণ কি বলবো, ধরো তুমি ধরো এখান থেকে এত দূর তুমি যদি সাইকেল চালাও, হ্যাঁ, এখানে তো রাস্তা রয়েছে, বা রাস্তাতে এরকম ধরো এরকম বাম্পার রয়েছে, হ্যাঁ, তারপর ধরো এরকম ধরো গাড্ডা রয়েছে, এরকম পাথর রয়েছে, হ্যাঁ, বা এরকম রয়েছে, সমতল রাস্তা হোক বা না হোক। এবার তুমি ধরো যাবে, তো এখানে এই চাকার সঙ্গে তো একটা ঘর্ষণ বল হবে, চাকার সঙ্গে তো চাকার সঙ্গে একটা ঘর্ষণ বল হবে নিশ্চয়ই। হুম, যাই হোক, একটা সাইকেল হয়েছে, জায়গার সঙ্গে একটা মানে একটা ঘর্ষণ বল হবে, ঠিক আছে? সেই ঘর্ষণ বলের ফলে কি হবে না, সেটা কিছুক্ষণ পর হয়তো এইখানে দাঁড়াবে না, হয়তো এখানে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, কিন্তু দাঁড়াবে। আবার তুমি যদি সাইকেলটাকে সরল রেখায় না চালাও, তুমি ধরো সাইকেলটাকে তুমি এরকম এরকম সাপের মতন করে, সাপ বেজির মতন এমনি চালাচ্ছ, তাহলে কি হবে? তাহলে ওর যে স্পিডটা সেটা একবার এদিকে প্রযুক্ত হবে, একবার এদিকে প্রযুক্ত হবে, একবার এদিকে প্রযুক্ত হবে, একবার এদিকে প্রযুক্ত হবে। তাহলে কি হবে, তাহলে জিনিসটা যে সোজা বা গতিশীলভাবে তা থাকতে পারবে না, ও এদিকে দিকতে হবে, যার ফলে কোনো এক সময় গিয়ে ওর স্পিডটা থেমে যাবে। হ্যাঁ,
কিন্তু তুমি যদি একটা জিনিসকে সরল রেখায় চালাও, হ্যাঁ, তাহলে কিন্তু তার স্পিড কমবে, বাট কিছুক্ষণ পর মানে ওর থেকে বেশি সময় কমবে। এবার তুমি বলছো যে স্পিড কমবে, মানে গতিসূত্রতে বলছে যে সমবেগের সরলরেখায় মানে চিরকাল সমবেগের সরলরেখায় চলবে, কিন্তু এখানে তো তুমি বলছো যে কি এখান থেকে কিছুক্ষণ পর থেমে যাবে, তাহলে এটা কিভাবে হয়? দেখো, প্রথম প্রথম যেটা বললাম যে স্থির বস্তুর ক্ষেত্রে সেটা ঠিক আছে, গতিশীল বস্তুর ক্ষেত্রে যেটা সমবেগে সরলরেখায় চলে থাকে সেটা হচ্ছে মেনলি মানে ওখানে বলা হয় যদি কোনো ফ্রিকশন বা ঘর্ষণ বল না থাকে বা যদি বায়ুর চাপ যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা সমবেগের সরলরেখায় সত্যিই চলতে থাকবে, কিন্তু এটা আদৌ পসিবল না যে সমবেগে সরলরেখায় চলতে থাকবে, এরকম তো না, কোনো না কোনো এক জায়গায় গিয়ে কিন্তু একটা জিনিস গতিশীল বস্তু কিন্তু থামবেই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল হচ্ছে এইটা। তো এই নিউটনের ফার্স্ট ল থেকে আমরা মূলত বলের সংজ্ঞা আর বস্তুর জাড্যের ধারণা পাই, ঠিক আছে। আর জাড্য মানে কি? এবার জিজ্ঞেস করবো তোমরা যে জাড্য মানে কি। তার আগে আমরা জেনে নিই যে এই নিউটনের প্রথম গতিসূত্র কোন কোন ক্ষেত্রে কাজে লাগে না। এই জিনিসগুলো অণু পরমাণুর ক্ষেত্রে কাজে আসে না, অণু পরমাণুর ক্ষেত্রে সাধারণভাবে কাজে আসে না, সাধারণভাবে কাজে আসে না। হ্যাঁ, নিউটনের গতিসূত্র থেকে আমরা কি কি জিনিস পাই? আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে বলের সংজ্ঞা, একটা হচ্ছে বলের সংজ্ঞা, হ্যাঁ, আর একটা হচ্ছে জাড্যের ধারণা, জাড্যের ধারণা। তো বলের সংজ্ঞাটা কি? দেখো, বল মানে কি? বল মানে যে কোনো কিছুর ওপর কিছু একটা প্রয়োগ করা। ধরো আমি একটা দেয়াল আছে আমার পাশে, বুঝলে, এই দেয়ালটার যদি আমি এরকম একটা ঘুষি মারি বা এরকম যদি করি, তাই এটা কি একটা বল প্রয়োগ করা। তো বল জিনিসটাই কি? বল জিনিসটা কি না, বাইরে থেকে যা জিনিস প্রয়োগ করে বস্তুর কি অবস্থার পরিবর্তন ঘটানো হয়, অথবা বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয়, এ কি বলা হচ্ছে মানে বল। দেখো, তুমি যদি কোনো একটা গাড়িকে হ্যাঁ, তুমি যদি এরকম করে শক্তিমানের মধ্যে যদি তুমি যদি বল প্রয়োগ করো, এরকম আছে, আর তুমি আছো এই বল প্রয়োগ করছো, ঠিক আছে, আমার আঁকা অতটা ভালো না, এরকম করে তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে, বল প্রয়োগ করে তুমি এটাকে তুমি এদিকে সরাচ্ছ, ঠিক আছে, ধরো টায়ার পাংচার হয়ে গেছে, তুমি এরকম সরাচ্ছ, তাই কি এটা একটা বল প্রয়োগ করা হচ্ছে। বলটা কোথা থেকে প্রয়োগ করা হচ্ছে? ইঞ্জিন মানে গাড়ির ভেতর থেকে, কি গাড়ির ভেতরে ইঞ্জিন রয়েছে মানে গাড়ির ভেতর থেকে বল প্রয়োগ করা হচ্ছে না, গাড়ির বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে। এই যে মানুষটা বাইরে থেকে বল প্রয়োগ করে এই বস্তুটার স্মরণ ঘটাচ্ছে বা অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে। আবার এরকম হতে পারে যে ধরো কোনো একটা কি বলবো, একটা বাক্স রয়েছে, তার উপর ধরো তুমি এই হাতুড়ি দিয়ে মারছো, এই হাতুড়ি রয়েছে, হাতুড়ি দিয়ে তুমি হিট করছো, এই ধরো রয়েছে এবং হাতুড়ি দিয়ে এরকম হিট করছো, হিট করার ফলে কি হবে না, কিছুক্ষণ পর এই বাক্সটা ভেঙে যাবে, অথবা কি হবে, বাক্সটা একটু চুপসে যাবে, অর্থাৎ কি এর আকৃতির পরিবর্তন ঘটানো হলো। তাই কি না, বাইরে থেকে যা প্রয়োগের মাধ্যমে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অথবা বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে না, বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটানো হয়, তাকে বল বলে, ঠিক আছে। এবার এইটা তো বললাম যে আকার আকৃতির পরিবর্তন ঘটানো হয়, হ্যাঁ, তারপর অবস্থানে পরিবর্তন ঘটানো হয়, এই কিন্তু এটা এখন একটু ইনকমপ্লিট রয়েছে। কেন ইনকমপ্লিট রয়েছে এবার আমরা জানবো। দেখো জাড্যের যে জিনিসটা, জাড্য আমরা কি
দেখো জাড্য আগে ব্যাপারটা আমরা বুঝি, জাড্য মানে কি। দেখো জাড্য মানে কি না, জাড্য শব্দের অর্থ হচ্ছে, জাড্য শব্দের অর্থ হলো যে কোনো একটা বস্তু তার নিজস্ব মৌলিক ধর্মকে বজায় রাখা, মানে নিজস্ব তার ধর্মকে বজায় রাখা। অর্থাৎ ধরো সে স্থির অবস্থাতে রয়েছে, একটা বস্তু স্থির অবস্থাতে রয়েছে, সে চিরকাল সে স্থির অবস্থাতেই থাকতে চাইবে। ওই যে দেখালাম যে বাক্সটাকে যদি তুমি 5 থেকে 3টে লাঠি না মারো তাহলে বাক্সটা সে একই জায়গায় থাকবে। অর্থাৎ কি, স্থির বস্তু স্থির জায়গাতে থাকতে থাকবে। ঠিক আছে, এরকম একটা উদাহরণ দিই, যে ধরো তুমি দুপুরবেলা খেয়ে দিয়ে একদম ভালো করে ঘুমিয়ে আছো, ঠিক আছে। এবার ধরো মা বললো কি যে যা দোকান থেকে তুই 25 গ্রাম কালো চিড়ে নিয়ে যা। এবার তুমি বলবে কি যে না আমি ঘুমিয়ে পড়ে আমি একটু শোবো, আমি পরে যাবো আমি। এবার প্রথমে বলবে না একটু যা একটু যা একটু যা, তারপর আবার বলবে যা না যা এগো হবে না। তারপর যখন যাবে না তখন মা লাঠি নিয়ে আসবে, তুই কি যাবি কি যাবি না, দিলে ঠাস করে বাড়ি পিঠের মধ্যে, তখন তুমি গেলে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে। তো দেখো এইটা হলো, এটা তখন কি ছিল, তখন সেই মানুষটা বা তুমি একদম স্থির অবস্থায় ছিলে, মানে শুয়েছিলে। এভাবে ইম্যাজিন করো যে তুমি স্থির মানে শুয়েছিলে বা এরকম করে ল্যাথ খেয়ে পড়েছিলে, মানে তুমি স্থির অবস্থায় ছিলে, ঠিক আছে। এবার যখন তোমাকে মা যখন বললো হ্যাঁ যে তুমি যা যা, তুমি যাচ্ছিলে না, অর্থাৎ তোমার মানে তুমি তার স্থির অবস্থাকে, মানে তুমি তোমার নিজস্ব স্থির অবস্থাকে বা তুমি তোমার নিজস্ব অবস্থাকে তুমি বজায় রাখতে চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু মা যখন পেছন থেকে বাড়ি মারলো পিঠে, অর্থাৎ মা যখন বল প্রয়োগ করলো, তখন কিন্তু তুমি চলে গেলে। অর্থাৎ বল প্রয়োগ করার ফলে তুমি কিন্তু তোমার অবস্থার পরিবর্তন ঘটালে, ঠিক আছে। এইটাকে বলা হয় জাড্য। আবার ধরো এরকম রয়েছে যে ধরো তুমি মাঠের মধ্যে দৌড়াচ্ছ, তোমার বন্ধুদের সাথে তুমি দৌড়াচ্ছ, খেলছো, ক্রিকেট খেলছো, ফুটবল খেলছো, এক্সেট্রা খেলছো। এবার ধরো শীতকালের বেলা এখন, হ্যাঁ, ধরো 5:30 6টা বাজে, তখনও তুমি পাগলের মতন ছাগলের মতন দৌড়াচ্ছ। হ্যাঁ, এবার মা এসছে মাঠে কি যাবি কি যাবি না, মা বলে একটু পরে একটু পরে একটু পরে, হ্যাঁ তুই কি যাবি কি যাবি না বল, যাবে না বললো, ঠাস করে লাঠি মারলো, মানে লাঠি বলছি মানে লাঠি দিয়ে মারলো, তবে চলে গেল। মানে কি, এই ক্ষেত্রে ওই ছেলেটা, হ্যাঁ এই ক্ষেত্রে ওই ছেলেটা দৌড়াচ্ছিল, এভাবে ভাবো যে ওই ক্ষেত্রে ওই ছেলেটা দৌড়াচ্ছিল, মানে ওই সময় ওই ছেলেটা গতিশীল অবস্থায় ছিল, ঠিক আছে, মানে সে গতিশীল অবস্থায় ছিল। এবার যখন মা ওকে বলছে যে তুই যাবি চল সন্ধ্যা হয়ে গেছে, ও বলছে না যাবো না, অর্থাৎ সে তার গতিশীল ধর্মটাকে বা নিজস্ব ধর্মটাকে সে বজায় রাখতে চেয়েছিল। কিন্তু পেছন থেকে যখন সে লাঠি দিয়ে মারলো তার মা, তখন সে চলে গেল। অর্থাৎ পেছন থেকে যখন তার মা বল প্রয়োগ করলো, তখন কিন্তু তার মা কিন্তু চলে গেল, মানে তার মা কিন্তু ওকে নিয়ে চলে গেল, মানে ও কিন্তু চলে গেল। এক্ষেত্রেও কিন্তু বল প্রয়োগ করা হয়, মানে বল প্রয়োগ করার ফলে জাড্যের পরিবর্তনও ঘটানো হয়। এবার এর জন্যই জাড্যের পরিবর্তন ঘটানো হয়। কিন্তু অনেক সময় এরকমও হয়, উদাহরণ দিই, হ্যাঁ যেমন তোকে বললাম না যে বিছানার মধ্যে শুয়ে রয়েছি, এবার এমন কিছু কিছু ছেলেপুলে আছে, হ্যাঁ আমি দেখেছি যে হেভি মার খাচ্ছে, তাও সিধা হচ্ছে না বেটা। মানে ধরো তোমার মা যদি বলছে তুই কি যাবি কি যাবি না কালো জিরে আনতে, আমি যাবো না, তুমি কি করবে বলো। এবার মারলো আরও মারলো, ও গেলই না। তার মানে কি, ও স্থির অবস্থা থেকে স্থির অবস্থাতেই থাকতে চাইছে। হ্যাঁ, ওকে যতই বল প্রয়োগ কর না কেন, ও স্থির অবস্থা থেকে যাবেই না, ঠিক আছে। আবার এরকম ধরো যে ছেলেটা, মাঠে ধরো ছেলেটা খেলছে, ওর মাকে মারছে, সবার সামনে মারছে, ও নির্লজ্জ বেহায়া, ও কারোর কথা শুনছে না, ও কিচ্ছু শুনছে না, ও নিজের মতন নিজে খেলছে। হ্যাঁ, তাহলে কি এক্ষেত্রে কি ওর মা কি ওর জাড্য বা ওর অবস্থার কি পরিবর্তন ঘটাতে পারলো না। মানে কি না, বল প্রয়োগ করার ফলেই যে জাড্যের পরিবর্তন ঘটবে বা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে তা কিন্তু নয়, অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়। এর জন্যেই বলের সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে বাইরে থেকে যা প্রয়োগ করার মাধ্যমে বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটানো হয়, বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয়, তথা আকৃতি পরিবর্তন করা হয়, তাকে বলে, ঠিক আছে। তো এই আমরা জাড্যের পূর্ণ যে কনসেপ্টটা সেটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, যদি মনে করো যে এটা লিখবে তো এটা লিখতে পারো, বা তোমাদের বইটা থাকবে
বুয়েটটা তোমরা লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার আমরা তাহলে জাড্যতাতে আসি। জাড্য, তো আমরা তো অনেকটা জাড্যের ধারণা তো আমরা এই বলের সংজ্ঞা থেকেই পেয়ে গেলাম। তো জাড্য জিনিস কি? জাড্য কয় রকমের হয় তাহলে? তো জাড্য 2 রকমের হয়, লিখেই দিই তাহলে। জাড্য কয় রকমের হয়? জাড্য 2 রকমের হয়। স্থিতিজাড্য, গতিজাড্য। স্থিতিজাড্য, গতিজাড্য, স্থিতিজাড্য আর গতিজাড্য। বুঝছেন? স্থিতিজাড্য কি না, যে সমস্ত স্থির বস্তু তার নিজস্ব স্থিরাবস্থাকে বজায় রাখতে চায় তাকে স্থিতিজাড্য বলে। আর গতিজাড্য কাকে বলে না, যে সমস্ত গতিশীল বস্তু তার নিজস্ব গতি ও ধর্মকে বজায় রাখতে চায় তাকে গতিজাড্য বলে। অর্থাৎ স্থিতিজাড্য মানে কি না, যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থিরাবস্থাকে বজায় রাখতে চায়। স্থিতিজাড্য মানে কি না, স্থিতাবস্থাকে বজায় রাখার স্থিতাবস্থাকে বজায় রাখার প্রবণতা। আর গতিজাড্য মানে কি না, যে ধর্মের জন্য গতিশীল বস্তু সর্বদাই সমবেগে সরলরেখায় চলতে থাকে, অর্থাৎ সমবেগে গতিশীল থাকার প্রবণতা। দেখো, এই জাড্যের ধারণা খুব ইজি। জাড্য 2 রকমের হয়, স্থিতিজাড্য, গতিজাড্য। স্থিতিজাড্য মানে কি, মানে ওই ধরো ছেলেটা মানে মানে ঘুমিয়ে ধরো শুয়ে রয়েছে, ওর মা বলছে ওকে কাগজ দিয়ে আনতে, ও যাবে না ছপাস করে বাড়ি মারলো, গেল। আবার এরকম অনেক ছেলে আছে যে যাবে না ঠাস করে বাড়ি মারছে, তাও যাবে না ও দোকানে, এরকম হয়। অর্থাৎ কি না, চেষ্টা করছে। প্রথম ছেলেটা কি করছিল না, চেষ্টা করছিল যে আমি আমার স্থিরাবস্থা, অর্থাৎ আমি আমার যে শুয়ে থাকার যে অবস্থা বা স্থিরাবস্থাকে আমি বজায় রাখতে চাইছিলাম, কিন্তু বল প্রয়োগ করার ফলে সে পারলো না। কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে যে মানে মারছে তাও সে তার স্থিরাবস্থা বা স্থিতাবস্থাকে বজায় রাখতে পারছে বা চাইছে। যেমন কি ধরো একটা উদাহরণ দিই, দেয়াল তো স্থির বস্তু, এবং যে দেয়ালকে যতই ঠেলে না কেন ও কিন্তু তার নিজের জায়গা থেকে নড়বে না। এটা কিন্তু আবার স্থিতিজাড্যের একটি উদাহরণ, যে যতই বল প্রয়োগ করেন স্থিতি অবস্থা থেকে সে সরবে না। এই একটা স্থিতিজাড্য। গতিজাড্য কি, সমবেগে গতিশীল থাকার প্রবণতা। হ্যাঁ, ওই মাঠে খেলতে যাওয়া। দেখো, প্রথম ছেলেটা কি করছিল না, দৌড়াচ্ছিল, ওর মা বলছিল যাবে না, সবাস করে বাড়ি মারলো, তারপর চলে গেল। এক্ষেত্রে ওই ছেলেটা তার গতিশীল অবস্থাকে বজায় রাখতে চেয়েছিল বা চেষ্টা করছিল। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রবণতা, চেষ্টা করছিল কিন্তু পারেনি। আবার একটা ছেলে যার উদাহরণ বললাম, যে মারছে, বন্ধুর সামনে মারছে সবাটে, তাও যাচ্ছে না, নির্লজ্জ বেহায়া। তো ও কিন্তু তার নিজস্ব গতি অবস্থাকে কিন্তু পরিবর্তন করলো না। এক্ষেত্রে এটা হচ্ছে মানে গতিজাতীয় মানে সমবেগে গতিশীল থাকার প্রবণতা। দেখো, যে উদাহরণগুলো দেখছি সেগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল উদাহরণ, মানে এগুলো জাস্ট ইমাজিন বা বোঝার জন্য উদাহরণ। দেখো, গতিজাত্যের উদাহরণ, স্থিতিজাত্যের উদাহরণ, হ্যাঁ, তোমরা আগে থেকেই জানো বা তোমাদের বইতে এগুলো আছে। আরেকটা উদাহরণ দিই, সব থেকে ভালো উদাহরণ, একটাই উদাহরণ দেবো লাস্ট। দেখো, স্থিতিজাত্য মানে কি, দেখো তোমাদেরকে আমি এভাবে বোঝাই, যে ধরো স্থিতিজাড্য, তাই তো? ঠিক আছে, ধরো এখানে একটা বাস রয়েছে, এই বাস রয়েছে। হ্যাঁ, ধরো তুমি এইখানে, ঠিক আছে, ধরো তুমি এটা বাস রয়েছে, তুমি ধরো এখানে দাঁড়িয়েছো। এবার বাস ধরো দাঁড়িয়ে রয়েছে কিছু, আর ধরো 5-10 মিনিট পর বাসটা ছাড়বে। এবার ধরো তুমি সিট পাওনি বলে তুমি ধরো এরকম করে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে? বা তুমি ধরো সিট পেয়ে, ধরো তুমি এরকম করে বলি যে ধরো তুমি সিট পেয়ে গেছো, ছাড়ো, তোমাকে কষ্ট দেবো না, তুমি সিট পেয়ে গেছো, ধরো তুমি এইভাবে ধরো এরকম করে বসে রয়েছো, এরকম করে ধরো বসে রয়েছো। হ্যাঁ, এটা ধরো তোমার সিট, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ধরো এখানে তুমি বসে রয়েছো, হ্যাঁ বসে রয়েছো। এবার ধরো বাসটা 5 থেকে 10 মিনিট পর ছাড়বে, তাহলে কি, ততক্ষণ তুমি এভাবেই বসে রয়েছো, স্থিরভাবে বসে রয়েছো। এবার হঠাৎ করে বাসটা চলাতে শুরু করলো। হঠাৎ করে যখন বাসটা চালাতে শুরু করবে তখন কি হবে, দেখো তোমার বডির দুটো অংশ আছে, একটা কোমরের নিচের অংশ,
একটা কোমরের উপরের অংশ, মানে যেটা হচ্ছে আমাদের পেট, মুখ, এটা একটা হচ্ছে পা, পায়ের পাতা, এগুলো কোমরের নিচে। তো দেখো কোমরের নিচের অংশটা মানে পা, পায়ের পাতা, এগুলো সব কি ওই বাসের ভূমির সঙ্গে বা বাসের যে ওই যে পাটাতনটার সাথে থাকবে, হ্যাঁ। আর তোমার যে বডিটা সেটা কি সিটের সঙ্গে থাকবে বা পাটাতনের ওপরে থাকবে, এইটাই তো। এবার ধরো যখন বাস চলতে শুরু করবে তখন কি করবে দেখবে, তোমরা লক্ষ্য করবে, মানে এইগুলোকে মনে রাখো, তোমরা যখন কোথাও যাবে বাসে করে দেখবে এগুলোকে লক্ষ্য করবে, ভালো মজা হবে, মনেও থাকবে বেশ কিছু। ধরো তুমি বসে রয়েছো, এবার ধরো হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো, দেখবে যখন হঠাৎ করে বাসটা চলতে শুরু করবে তখন আমাদের বডিটা এরকম হয়ে যায়, দেখো এই যে এরকম এরকম হয়ে যায়, মানে আমাদের বডিটা পেছনের দিকে হেলে যায়। কেন বলতো পেছনের দিকে হেলে যায়? কারণ যখন বাসটা চলতে শুরু করছে তখন বাসের মধ্যে থাকা বাসের যে পাটাতনটা, মানে এই যে মেঝেটা রয়েছে না, এই মেঝেটাও তো কি চলতে শুরু করবে, তাই তো। মানে বাসের মধ্যে থাকা জানলা, পাটাতন সব চলতে শুরু করবে। তাহলে বাসের পাটাতনের সঙ্গে যা কিছু থাকবে সেটাও চলতে শুরু করবে, তাই তো। মানে বাসের পাটাতনে সংস্পর্শে যা থাকবে সেটা তো চলতে শুরু করবে। তাহলে বাসের পাটাতনের সঙ্গে তোমার সংস্পর্শে কী আছে? তোমার পা বা তোমার কোমরের নিচের অংশটা রয়েছে। এবার তখন ধরো বাস চলছে, তোমার মানে যে কোমরের নিচের অংশ সেটাও চলতে শুরু করে দিল। তোমার বাস চলতে শুরু করে দিচ্ছে আর তোমার যে কোমরের নিচের অংশ সেটাও চলতে শুরু করে দিল। মানে ধরো তোমার বাস চলছে আর ধরো তোমার কোমরের নিচের অংশ সেটা চলতে শুরু করে দিল। তাহলে যখন তোমার বডির দুটো অংশের মধ্যে একটা অংশ এগিয়ে যাবে তাহলে একটা অংশ পিছিয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, তাই তো। মানে ধরো চলছে, এবার যেতে যেতে ধরো ওই বাস এগিয়ে যাচ্ছে, ধরো তার সঙ্গে সঙ্গে আমার যে পা বা পায়ের নিচের অংশ মানে কোমরের নিচের অংশ সেটাও এগিয়ে যাবে, মানে কি তাহলে এরকম হয়ে যাবে, তাহলে কি আমার বডিটা এরকম ঝুঁকে যাবে, হ্যাঁ। এরকম ঝুঁকে যাচ্ছে কারণ আমাদের এই ফার্স্ট বডিটা মানে ওপরে যে বডিটা সেটা কি আমাদের স্থিতি জাদ্যে থাকতে চায়, ওর জন্য সে এরকম হয়ে গেছে। ওর পা কিন্তু চলতে শুরু করে দিয়েছে কিন্তু ও কিন্তু এরকম করে রয়েছে, মানে কি না ও স্থিতি জাদ্যে থাকতে চেয়েছিল। এবার আমি কি সবসময় এরকম করে বসে থাকবো? না, আমি একটু এরকম করে পেছনে একটু বসে তারপর আবার ঠিক করে বসবো, তাই তো। এর থেকে কি বোঝা গেল না, বাসটা যখন চলতে শুরু করলো মানে যখন ছিল তখন বাস স্থিতিজাদ্যে, তোমার পাও স্থিতিজাদ্যে আর তোমার বডির ওপরের অংশ স্থিতিজাদ্যে ছিল। কিন্তু যখন বাসটা চলতে শুরু করলো, বাসের পাটাতনও চলতে শুরু করলো, তখন তোমার পায়ের নিচের মানে কোমরের নিচের অংশ চলতে শুরু করে দিল। চলতে শুরু করে দিলে এরকম হয়ে যাবে, মানে তোমার যে ওপরের অংশ সেটা তো চলতে শুরু করবে না, সেটা কিন্তু স্থির অবস্থায় থাকবে, তাই কি না এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে স্থিতিজাদ্যের উদাহরণ। এবার যদি বলি তোমাদের গতিজাদ্যের উদাহরণ, যেটা গতিজাদ্যের উদাহরণ যেটা আশা করি দেখতে পাচ্ছ, এদিকে একটু সরিয়ে দিই, হ্যাঁ দেখো। এবার দেখো যে গতিজাদ্যের যে উদাহরণটা, ধরো এখানে ধরো ওই বাসটাই রয়েছে, ঠিক আছে, এই দুটো চাকা রয়েছে, এবার ধরো তুমি এখানে ধরো এরকম করে বসে রয়েছো, এই ধরো এই মেঝে আছে, ঠিক আছে। এবার দেখো, এবার ধরো এখন তখন কি ছিল, এটা স্থির অবস্থায় ছিল, তখন কিন্তু এটা স্থির অবস্থায় ছিল বাসটা। এবার তো দেখো এইখানে দেখো বাসটা তখন চলতে শুরু করেছিল বাসটা তখন চলতে শুরু করেছিল। এবার যখন বাসটা যখন চলতে শুরু করেছিল তখন আমাদের যে লোয়ার পোর্শন অফ দ্য বডি সেটা আমরা তুলে নিয়েছি, এবার মানে চলছিল। এবার আমাদের আপার পোর্শন অফ দ্য বডি সেটাকে আমরা কিন্তু ঠিকঠাক অবস্থায় তুলে নিলাম। তুলে নেওয়ার পর কী হলো না, আমরা এখন এই অবস্থায় রয়েছি, ঠিক আছে। এবার বাসটাও চলছে, আমরাও চলছি, ভালো কথা। মানে আমিও এখন আমার আপার পোর্শন আর লোয়ার পোর্শন দুটোই একদম ঠিকঠাক অবস্থায় রয়েছে, বাসের সঙ্গে গতিশীল অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবার হঠাৎ করে ধরো বাসটা ধরো থেমে গেল, হঠাৎ করে ধরো মানে এখানে ধরো একটা জ্যাম রয়েছে, হঠাৎ করে ধরো বাসটা এরকম করে ব্রেক কষলো, হঠাৎ করে ধরো বাসে থেমে গেল, তখন কি হবে? তখন দেখবে যে দেখো তখন কি তোমার ছিল, তখন তোমার আপার পোর্শন আর লোয়ার পোর্শন উভয় কি গতিশীল ছিল।
এবার দেখো তোমার লোয়ার পোর্শন কিন্তু বাসের পাটাতনের সঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে বা কিন্তু স্পর্শে রয়েছে, যার ফলে যখন যখন বাস থামবে তখন বাসের পাটাতনও থামবে, আর তখনই তোমার বডির লোয়ার পোর্শনও থেমে যাবে, কিন্তু তখন তোমার আপার পোর্শন তো থামবে না। দেখো তুমি চলছো কীভাবে, এভাবে 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 চলছো, যখন তোমার হঠাৎ করে এভাবে দেখছো না, তাহলে কি তুমি এভাবে এরকম করে ঝুঁকে পড়বে, এভাবে আমাকে ঝুঁকে পড়বে, তাই তো? মানে ধরো মানে দেখো বাসটা চলছে এইভাবে, এবার বাসটা চলতে চলতে যখন ধরো এরকম করে ধরো তোমার, তখন তোমার ও আপার এবং লোয়ার দুটোই কিন্তু একেবারে ঠিকঠাক অবস্থায় ছিল, যখন বাসটা থেমে গেল তখন তোমার কি বলবো, লোয়ার পোর্শন অফ দ্য বডি সেটা কিন্তু দাঁড়িয়ে গেল, কিন্তু তোমার আপার পোর্শন অফ দ্য বডি সেটা কিন্তু দাঁড়ায়নি। অর্থাৎ কি, সে কি সামনের দিকে যেতে চাইছে, অর্থাৎ কি সে কি গতিশীল থাকতে চাইছে, অর্থাৎ সে এরকম হয়ে যাচ্ছে। মানে কি বাসটা যদি না থামতো তাহলে বাস কি সামনের দিকে হতো, তাহলে আমাদের আপার পোর্শন অফ দ্য বডি সেটাও সামনের দিকে হতো, কিন্তু বাস তো থামে গেছে, কিন্তু আমাদের আপার পোর্শন অফ দ্য বডি তো সেটা জানতে পারছে না বা বুঝতে পারছে না যে আমাদের বাসা থেমে গেছে। সে ভাবছে কি যে না, আমি গতিশীল অবস্থায় রয়েছি, আমি গতিশীল অবস্থাতেই থাকবো, অর্থাৎ সে তার নিজস্ব গতীয় অবস্থা বা সমবেগের সরলরেখার গতিকে সে বজায় রাখতে চাইছে। হ্যাঁ, যার ফলে সে সামনের দিকে এগোতে চাইছে বা গতিশীল অবস্থায় থাকতে চাইছে, কিন্তু বাস থেমে গেছে, বাসের পাটাতনও থেমে গেছে। হ্যাঁ, এবং বা তোমার লোয়ার পোর্শনও থেমে গেছে, কিন্তু তোমার আপার পোর্শন থামিয়ে যায়, এরকম হয়ে যাবে, মানে এরকম 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 গেছে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে হুমড়ি খেয়ে যাবে। তো এটা হচ্ছে গতিজাতদের উদাহরণ। স্থিরজাতদের এরকম অনেক উদাহরণ রয়েছে। হ্যাঁ, ধরো এই কম্বল রয়েছে, কম্বলের মধ্যে কম্বল রয়েছে, কম্বলের মধ্যে তুমি যদি এরকম করে বাড়ি মারো, এরকম করে বারবার করে যদি বাড়ি মারবে, দেখবে যে কম্বলের মধ্যে থেকে যে ধুলোগুলো কণাগুলো রয়েছে, ধুলি কণাগুলো, সেগুলো বেরিয়ে যাবে। কেন না, আমি কম্বলটাকে মেরে কম্বলটাকে গতিশীল করছি, কিন্তু যে ওই কণাগুলো কিন্তু স্থির অবস্থাতেই থাকতে চাইছে, যার ফলে সেটা নিজস্ব জায়গায় থেকে পড়ে যাচ্ছে। মানে কি, কম্বল এই আছে, কম্বলের মধ্যে এরকম ছোটো ছোটো কণা রয়েছে, যখন এই কম্বলটাকে পাই মারছে, কম্বলটাকে এদিকে চলে যাবে, কিন্তু তার ধুলো কণাগুলি এখানে রয়েছে, তার ফলে সে অভিকর্ষ টানে পড়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল স্থিরজাত গতিজাত এবং এর উদাহরণ। ঠিক আছে, বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদেরকে দেখালাম এবং আশা করি এগুলো তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল এই গতিজাত এবং স্থিরজাত এবং নিউটনের ফার্স্ট ল। তো এবার আমরা জানবো প্রতিমিত এবং অপ্রতিমিত বলটা কী সেটা। তো আমরা নিউটনের ফার্স্ট ল এর যে জিনিসগুলো রয়েছে, জাড্য এবং বলের ধারণা, সেগুলো নিয়ে আমরা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা বলের যে কিছু রূপ বা বলের যে কিছু কার্যকরী রূপগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রতিমিত বল, এখানে লিখি 1 নম্বর হচ্ছে প্রতিমিত বল। প্রতিমিত বল, দেখো প্রতিমিত বল কি ভালো করে বুঝবে, টুকবে না। হ্যাঁ, প্রতিমিত বলটা একটু উপরের দিকে, হ্যাঁ, প্রতিমিত বলটা কি, দেখো প্রতিমিত বলটা হচ্ছে আসলে আশা করি এবার সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, প্রতিমিত বল, দেখো প্রতিমিত বল মানে কি না, প্রতিমিত বল মানে হচ্ছে এমন একটা বল যেখানে বল প্রয়োগ করার ফলেও বস্তুর স্মরণ অথবা বস্তুর আকৃতি পরিবর্তন ঘটে না। মানে দেখো, ধরো এই একটা বাক্স রয়েছে, এই বাক্সকে তুমি ধরো এদিক দিয়ে একটা লোক ঠেলছে, আবার এদিক দিয়ে একটা লোক ঠেলছে। ঠিক আছে, ধরো 10 নিউটন বল প্রয়োগ করছে, আবার এও ধরো 10 নিউটন বল প্রয়োগ করছে, দুদিক দিয়েই 10 নিউটন বল প্রয়োগ করছে। এবার দুদিক দিয়েই 10 নিউটন বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে না, দেখো দেখো একটা দেয়াল বা একটা ফোনকে ধরো আমি এই পেনটাকে ধরো আমি এদিক দিয়ে ঠেলছি আর এদিক দিয়েও ঠেলছি, দুদিক দিয়ে আমি সমমানের বল ক্রিয়া করছি, মানে এদিকেও যতটা বল প্রয়োগ করছি, এদিকেও ততটা বল প্রয়োগ করছি, মানে এইভাবে দুদিকেই যদি সমমানের বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, মানে বিপরীত দিকে যদি সমমানের বল প্রয়োগ করা হয় তাহলে কী হবে, না তো বস্তুর স্মরণ ঘটবে, না তো বস্তুর আকারে মানে আকৃতির পরিবর্তন হবে। স্মরণ ত্বরণ মন্দন কিছুই হবে না, আকৃতির পরিবর্তন দেখো আমি যতই করছি না কিন্তু কিছু হচ্ছে না কিন্তু। ঠিক আছে, বস্তুটি কোনোরূপ গতির সৃষ্টি হয় না, বা ত্বরণ বা মন্দন, মানে মেনলি এখানে ত্বরণ বা মন্দন অর্থাৎ গতির কথা বলা হচ্ছে। মানে আমি যদি এরকম করে চাপা হই, যদি এরকম করে চাপি, তাহলে কি কোনো গতির সৃষ্টি হচ্ছে, কোনো গতির সৃষ্টি হচ্ছে না, ত্বরণ মন্দন তো দূরের কথা, কোনো গতিরই সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিমিত বল। ঠিক আছে, প্রতিমিত বলের আসল সংজ্ঞাটা কি না, প্রতিমিত বলের আসল সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুর ওপর কোনো, আচ্ছা আমি এখানে না লিখে এখানে লিখি, যে কোনো বস্তুর ওপর, আচ্ছা
কোনো বস্তুর উপর সমমানের দুটি বল পরস্পর বিপরীত দিক থেকে প্রয়োগ করা হলে, অর্থাৎ কি প্রথমিত বল কি না কোনো বস্তুর উপর সমমানের দুটি বল, ভালো করে বোঝো, কোনো বস্তুর উপর সমমানের দুটি বল, দেখো কোনো বস্তুর উপর সমমানের দুটি বল পরস্পর বিপরীত দিকে বা বিপরীতমুখীভাবে প্রয়োগ করা হলে বস্তুর কোনো গতির সৃষ্টি হয় না, অথবা কোনো ত্বরণ বা মন্দনের সৃষ্টি হয় না। তাকে প্রতিমিত বল বলে। ঠিক আছে, দেখো এই কি প্রতিমিত বল কাকে বলে না কোনো বস্তুর উপর সমমানের দুটি বল পরস্পর বিপরীত দিক থেকে প্রয়োগ করা হলে বস্তুর কোনো গতির কি সৃষ্টি হয় না, বস্তুর কোনো গতির সৃষ্টি হয় না। দেখো কিচ্ছু আছে না, কোনো বস্তুটির কোনো গতির সৃষ্টি হচ্ছে না বা ত্বরণ মন্দনের সৃষ্টি হচ্ছে না, তাকে প্রতিমিত বল বলে। ঠিক আছে, তো এই ছিল প্রতিমিত বলের সংজ্ঞা। এবার আমরা জানবো যে কার্যকর বল বা অপ্রতিমিত বল। দেখো কার্যকর বল মানে কি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কার্যকর বল মানে কি না কার্যকর বল মানে হচ্ছে এমন একটা বল যা বল প্রয়োগ করার ফলে বস্তুর গতির সৃষ্টি হয়। কীভাবে গতির সৃষ্টি হয় ভাবো, দেখো কোনো বস্তুর ওপর যদি উভয় দিকে যদি সমানের বল ক্রিয়া করা হয়, হ্যাঁ, যেটা আমরা প্রতিমিত বল বলছিলাম, হ্যাঁ, তাহলে কি তার কোনো গতির সৃষ্টি হচ্ছিল না। তা এইভাবে তো গতির সৃষ্টি হবে না, তাহলে কীভাবে গতির সৃষ্টি হবে? যদি আমি এই সমানের বলটা যদি এদিকে না দিই, যদি আমি এদিকে দিই, তাহলে কি হবে? তাহলে কি বস্তুটার কি স্মরণ ঘটবে? হ্যাঁ, নিশ্চয়ই স্মরণ ঘটবে। অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে, অর্থাৎ ধরো আমি বোর্ডটাকে যদি আমি দুদিক দিয়ে ঠেলি, তাহলে কি কোনো মানে কোনো স্মরণ বা ত্বরণ ঘটবে না বা গতির সৃষ্টি হবে না, এটা প্রতিমিত বল। আর অপ্রতিমিত বল বা কার্যকর বল মানে কি, ধরো আমি এই বলটা ধরো এদিকে আমাকে ঠেলছি, তাহলে কি দেখতে পাচ্ছ যে এরকম কী হচ্ছে না, এর কিন্তু একটা গতির সৃষ্টি হচ্ছে বা ত্বরণ বা মন্দনের কিন্তু সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে কি এটা হচ্ছে কার্যকর বল। কার্যকর বল মানে কি না যে বলটা সমমানের দুটি বল বা যে কোনো একটি বল বস্তুর একদিক থেকে প্রয়োগ করা হয় বা একদিক থেকে ক্রিয়া করা হয়, তাকে কিন্তু বস্তুর কার্যকর বল বলা হচ্ছে। তা আমি সংজ্ঞা লিখে দিচ্ছি। সংজ্ঞাটা হলো কিছুটা এরকম, যে যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল, যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল পরস্পর একই দিক থেকে প্রয়োগ করা হয়,
যার ফলে কি বলছে না, যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল পরস্পর একই দিকে প্রয়োগ করা হয় তাহলে তাহলে সেই বস্তুর গতি সৃষ্টি হয় অথবা ত্বরণ বা মন্দনের সৃষ্টি হয়। ঠিক আছে না, কি বলছে না, কার্যকর বল না, যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল, যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল যদি পরস্পর একই দিক থেকে এদিক থেকে না, কিন্তু এদিক থেকে, দুটো একই দিকে, হ্যাঁ, দুটো একই দিক থেকে প্রয়োগ করা হয়, তাহলে সেই বস্তুর গতির সৃষ্টি হয় অথবা ত্বরণ বা মন্দনের কিন্তু সৃষ্টি হয়। একেই কি বলা হয়? একেই কার্যকরী বল বলা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের কার্যকরী বল এবং কার্যকরী বলের সংজ্ঞা। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বলের সংযোজন বা সামান্তরিক সূত্র। ঠিক আছে, বোর্ডটা আমি মুছে দিই, ভিডিওটা বড় হয়ে যাবে না হলে। তো এখন আমরা পড়বো বলের সংযোজন সূত্র। দেখো, বলের সংযোজন সূত্র জানার আগে আমাদেরকে একটা জিনিস একটু ইমাজিন করতে হবে। ধরো এখন তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা সেখান থেকে উঠে যাও, যদি বসে দেখে থাকো তাহলে সেটা উঠে গিয়ে এই তুমি যে ফোন বা ল্যাপটপ বা যেখানেই দেখো না কেন সেই জায়গাটাকে তুমি কোথাও একটু স্ট্যান্ড করে নাও, দেয়ালে বা বিছানা কোনো বালিশে তুমি ধরো স্ট্যান্ড করে নাও, বা টেবিলে কোনো বোতল রেখে স্ট্যান্ড করে নাও। স্ট্যান্ড করে এবার দেখো, একটা হাতকে তুমি এইভাবে রাখো, ঠিক আছে, এইভাবে সোজা, আর একটা হাতকে তুমি এইভাবে রাখো, ঠিক আছে, মানে জাস্ট লাইক এরকম, এরকম করে সোজা রেখে দাও, ঠিক আছে, এরকম করে সোজা রেখে দাও। বোর্ড দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, এরকম করে রেখে দাও। তো এবার দেখো, এই যেভাবে এইভাবে আর এইভাবে রাখার ফলে ধরো, এবার জাস্ট ইমাজিন করো, ধরো তোমার আশেপাশে তো এখন কেউ নেই, বা তোমার এখন ভাই মানে বন্ধু বান্ধব এখানে নেই, ধরো তুমি তোমার এই হাতটা আর এই হাতটাকে তুমি টানে দেখবে তোমার শরীরটা মানে এই দুটো কোণের বরাবর এরকম করে চলে আসবে। কেন বলো তো? ধরো এছাড়াও ধরো তুমি এই জিনিসটাকে একটু মনে রাখো, ধরো তোমার যখন কোনো বন্ধুকে দেখবে যখন তোমার হাতটা এদিকে দেখবে, হাতটা এখানে, এবং তোমার এই হাতটা এখানে একদমই কোণ বরাবর, এবং আরেকটা হাতটা, এবার যখন তোমার ধরো কোনো বন্ধু রয়েছে, তো বন্ধুকে ধরো এরকম করে ধরতে বলবে এরকম দুটো হাত, এবং দুটো হাত যখন এরকম ধরে দেখবে তখন দেখবে তুমি এই দুটো হাতে কোণ বরাবর তুমি ধরো এগিয়ে যাবে। কেন বলো তো? কারণ ধরো তোমার বন্ধু টানছে তোমাকে, ধরো এটা তুমি, ধরো এই বিন্দুটা তুমি, এবার ধরো তোমার বন্ধু টানছে, হ্যাঁ, ধরো এই একটা বন্ধু টানছে, ধরো তোমার এদিক দিয়ে, ধরো এইটা তোমার একটা হাত আর এইটা তোমার একটা হাত, ঠিক আছে, এটা তোমার একটা হাত আর এইটা তোমার একটা হাত, এবং এই দুটো হাত থেকে তোমার এই একটা বন্ধু হাত টানছে আর এই একটা বন্ধু হাত টানছে। হাত টানার ফলে কী হবে না, তোমার স্মরণ বা তুমি কোন দিকে যাবে, তুমি এদিক বরাবর চলে যাবে, ঠিক আছে, এরকম বললাম না, কোন বরাবর যাবে। তো আমি যদি এটাকে একটা সামান্তরিকের মতন দেখি, হ্যাঁ, তাহলে এই দুটো কোণ টানলে দেখবে তুমি কিন্তু এরকম মানে কোণ বরাবর তুমি যাবে, তাই তো? হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু সামান্তরিক কোণ দেখতে, যার ফলে এটাকে সামান্তরিক সূত্র কিন্তু বলা হয়। সামান্তরিক সূত্রটা কি না, যদি কোনো বস্তু বা বিন্দু থেকে উৎপন্ন দুটি ক্রিয়াশীল বল যদি কোনো বস্তু বা বিন্দু থেকে উৎপন্ন দুটি ক্রিয়াশীল বল সামান্তরিকের বাহু দ্বারা মানটা একটা ভ্যালু, মানে ও অভিমুখ বা দিকে, মানে ও অভিমুখে
প্রকাশিত হয় তাহলে তাহলে সেই বিন্দু থেকে উৎপন্ন, তাহলে সেই বিন্দু থেকে তাহলে সেই বিন্দু থেকে উৎপন্ন, তাহলে সেই বিন্দু থেকে উৎপন্ন হওয়া কোনো বা কর্ণটি, মানে এইটা তো সামান্তরিক আর সামান্তরিকের কর্ণটা এটা, তাহলে সেই বিন্দু থেকে উৎপন্ন কর্ণটি বা যদি বস্তুর স্মরণ, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, বস্তুর স্মরণ, ঠিক আছে, উৎপন্ন হওয়া কর্ণটি সামান্তরিকে, শর্টে লিখছি, হ্যাঁ, সামান্তরিকে বলে ও অভিমুখে প্রকাশিত হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে FR মানে F রেজাল্ট, মানে এটা যদি ফোর্স নাম্বার 1 হয় প্লাস এটা যদি ফোর্স নাম্বার 2 হয়, তাহলে তোমার স্মরণ কোন দিকে ঘটবে? ধরো একটা বসে এদিক দিয়ে টানছে, একটা বসে এদিক দিয়ে টানছে, কী হবে? স্মরণ তোমার হবে FR বা এদিক বরাবর হবে স্মরণটা, ঠিক আছে। তো এটাই হলো সামান্তরিক সূত্র বা বলের সংযোজন সূত্র, হ্যাঁ। দেখবে মানে এটাকে আমি যে সমস্ত কথাগুলো বলছি এগুলো মানে একদম প্র্যাকটিক্যাল কথা, সেগুলো তুমি দেখবে তোমার বন্ধুদের সঙ্গে ক্রিয়া করবে বা বন্ধুদের সাথে করবে, দেখবে মজা আসবে, এবং তার সঙ্গে সঙ্গে এটা একটু মনে রাখবে, এই ছবিটা মনে রাখবে বা বইয়ে যে ছবিটা রয়েছে সেটা মনে রাখলে তাই হবে। তো এইগুলো বলে সংযোজন সূত্র। এবার আমরা এটা পড়বো হচ্ছে বলের বিভাজন। বলের বিভাজন মানে কি, দাঁড়াও লিখে দিই। বিভাজন, দেখো বলের বিভাজন মানে কি না, একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকেই বলা হয় বিভাজন পদ্ধতি। মানে একটা বলকে, মানে দেখো একটা বল ধরো প্রযুক্ত হচ্ছে এদিকে, ঠিক আছে, এই বলটাকে আমি দুটো উপাংশে ভাগ করে দিলাম, এই একটা উপাংশ আর এই একটা উপাংশ, দুদিকে ভাগ করে দিলাম, এইটা হচ্ছে বলের উপাংশ, ঠিক আছে। একে বলা হচ্ছে বলের বিভাজন, ঠিক আছে। তো বলের বিভাজন কাকে বলে তা নিশ্চয়ই লিখতে হবে না, যে বলের বিভাজন কাকে বলে না, কোনো একটি বলকে দুটি উপাংশে, এইটা আছে 1 নম্বর উপাংশ, এটা হচ্ছে 2 নম্বর উপাংশ, আর এটা হচ্ছে ওয়ার্ক বা মানে ওয়ার্ক বলছি ফোর্স, এটা বল, দুটি উপাংশে ভাগ করার পদ্ধতিকে বলা হচ্ছে বলের বিভাজন। বলের বিভাজন। এবার প্রশ্ন আসে বারবার করে যে একটা কঠিন বস্তুকে ঠেলা সহজ নাকি একটা বস্তুকে ঠেলা সহজ না একটা বস্তুকে টানা সহজ, ঠিক আছে। এই প্রশ্নটা খুব আসে। দেখো ভালো করে বলি, একটা ধরো বস্তু আছে, ধরো এই একটা বস্তুর আছে, বস্তুকে তুমি ধরো ঠেলবে, ধরো, হ্যাঁ, ঠেললে কি হবে না, ধরো তুমি এদিক বরাবর ঠেলছো, হ্যাঁ, এরকম কোন বরাবর, ধরো একটা ট্রলিকে এভাবে ঠেলছো, তো তুমি তো এভাবে ঠেলো না, এভাবে ঠেলো কোন বরাবর, একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল বরাবর টান, হ্যান্ডেল বরাবর ধরো আমাকে টানছো, ঠেলছো, ঠেলার ফলে কি হচ্ছে, মানে ধরো এই হচ্ছে উৎপন্ন হচ্ছে। তো এখন ভালো করে দেখো, তা এই বস্তুর একটা ওজন রয়েছে, ওজনটা কোন দিকে ক্রিয়া করছে, ওজনটা ডাব্লিউ, হ্যাঁ, WEIGHT, ওয়েটটা এদিকে ক্রিয়া করছে, ঠিক আছে। এবার তুমি ধরো কোন বরাবর তোমরা ঠেলছো, ঠেলার ফলে এই যে এখানে একটা F1 ফোর্স বা এক ধরনের বল ক্রিয়া করছে, ঠিক আছে। এবার তুমি এখানে বরাবর ঠেলছো, যার ফলে সরণ হচ্ছে কোন দিকে, তার এদিকে, তার সরণ হচ্ছে এদিকে, কিন্তু তুমি যখন ঠেলছো, ঠেলার ফলে কিন্তু তার ওয়েটটাও তো রয়েছে, ওয়েটটার সঙ্গে সঙ্গে তার বলটাও এদিকে ক্রিয়া করছে, মানে দুটো জিনিস একসাথে দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, তারপর তার স্মরণ হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ঠেলা। এবার আমার টানাটা দেখি, টানলে কি হয়, ঠিক আছে, একটা বস্তু রয়েছে, এবার এই বস্তুটা, ঠিক আছে, ডাব্লু রয়েছে মানে ওয়েট রয়েছে। এবার বস্তুকে যখন আমি ঠেলছি, ঠেলার ফলে কী হবে, যখন আমি ধরো মানে টানছি, টানার ফলে কী হবে না, এরকম একটা বল, মানে ধর আমি
এইভাবে টানছি, আমি তো এইভাবে টানি না, এই যে এইভাবে তো টানি না, আমি এইভাবে টানি, কোন বরাবর টানি। তো কোন বরাবর টানলাম, টানার ফলে সরণ কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, সরণ হচ্ছে তার এদিকে। কিন্তু তার ফোর্স কাজ করার কথা, ফোর্স কাজ করছে এদিকে, আর ওয়েট কাজ করছে এখন ওপরের দিকে। তাহলে এইখানে হচ্ছে তার ওয়েট, এখানে হচ্ছে তার ফোর্স। ভালো করে দেখো, তার ওয়েট আর ফোর্স কিন্তু পরস্পর বিপরীত দিকে রয়েছে, তাহলে এরা পরস্পর কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো ওয়েট আর ফোর্স পরস্পর একই দিকে কাজ করছে, যার ফলে কি এর ওজন বা এই বস্তুটার ওজন কিছুটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর টানার ফলে কী হচ্ছে না, যখন আমি এভাবে টানছি, যার ফলে না তোমার ওয়েটটা উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন টানবো তখন টানার পরে ওয়েটটা উপরের দিকে হয়ে যাচ্ছে এবং বল নিচের দিকে কাজ করছে, যার ফলে দুটো বিপরীত দিকে হয়ে যাচ্ছে। এবং দুটো বিপরীত দিকে হওয়ার ফলে কী হচ্ছে না, তাদের এই যে জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে এটাকে টানতে সুবিধা হয়, কোনো বস্তুকে জিনিসটা টানতে সুবিধা হয়। এটা ভারী হয়ে যাচ্ছে বেশি, এটা হালকা হয়ে যাচ্ছে বেশি। তার জন্যই দেখবে যে কোনো চেয়ারকে যখন টানবে, দেখবে চেয়ারের সামনের দুটো পায়া উপরের দিকে উঠে আসে। কেন? কারণ আমাদের ওয়েট ওপরের দিকে উঠে আসে এবং বল নিচের দিকে কাজ করে, ওর জন্যেই কিন্তু ওটা উপরের দিকে উঠে আসে। যার ফলে লেখা যেতে পারে যে কোনো বস্তুকে টানা সহজ, কোনো বস্তুকে টানা সহজ খেলা নয়। যদি কারণ জিজ্ঞেস করতে চায়, এই একটা কারণ আর এই একটা কারণ পুরো লিখে এবং একে বুঝিয়ে দেবে। সব থেকে বড় হচ্ছে এই আঁকাটা, এই আঁকা এবং আঁকাটা দেখাবে, দেখে এরকম পয়েন্টিং করে লিখে দিয়ে বুঝিয়ে দেবে, ব্যাস নাম্বার একদম পুরো ফুল মার্ক, 5-এ 5। ঠিক আছে, তো এই ছিল বলের বিভাজন এবং এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে কোনো বস্তুকে খেলা সহজ না টানা সহজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটা জিনিস আছি, সেটা হচ্ছে মানে পাখির আকাশে ওরা। পাখির আকাশে ওরা, পাখির আকাশে ওরা জিনিসটা দেখো, কোনো পাখি ধরো, এবার তো দেখানো যাবে না, ধরো কোনো পাখি এরকম আছে, হ্যাঁ, এরকম একটা দানা আছে, এরকম একটা তার দানা আছে, এখানে তার লেজ আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা পাখি। হ্যাঁ, ধরে নাও এটা একটা পাখি, ঠিক আছে। এবার এই পাখি কীভাবে ওড়ে? পাখি কি এভাবে এভাবে ওড়ে? না, পাখি এইভাবে এভাবে ওড়ে। যদি একটু দূরে নিয়ে যাই ক্যামেরাটা, তাহলে দেখো পাখি এইভাবে আমরা দেখেন না, পাখি এভাবে এভাবে উঠছে না, পাখি এইভাবে এভাবে উঠছে, পাখি এইভাবে এভাবে উঠছে। বুঝতে পেরেছো? মানে পাখি কি পেছনের দিকে বল প্রয়োগ করছে। পাখিটা পেছনের দিকে বল প্রয়োগ করার ফলেই কিন্তু কী হচ্ছে, পাখিটা পেছনের দিকে বল প্রয়োগ করার ফলেই, হ্যাঁ, দেখো ধরো পাখিটা পেছন দিকে বল প্রয়োগ করছে, এই একটা বল প্রয়োগ করছে, আবার এদিকে বল প্রয়োগ করছে। ধরো এটা ও, এটা ডি, এটা এটা ধরো এটা সি, এটা ধরো কে, বল প্রয়োগ করছে। এবার বল প্রয়োগ করার ফলে হাওয়াটাও একটা বল প্রয়োগ করছে। হ্যাঁ, তার ফলে কি না, এখান থেকে সি, এখান থেকে ধরো আবার আর, এখানে ডি, এখান থেকে ধরো বি, ঠিক আছে। এবং যার ফলে এখানে একটা কর্ণ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, যার ফলে তো সে উঠতে পারছে, মানে সে তার স্মরণ ঘটছে। ভালো করে বোঝো, ওই যে সামান্তরিকের সূত্র। হ্যাঁ, পাখিটা এরকম বল প্রয়োগ করছে, যার ফলে পেছন দিক থেকে একটা বল প্রয়োগ হচ্ছে। নিউটনের থার্ড ল এটা আমরা পড়বো। এখানে বল প্রয়োগ, পেছন দিকে বল প্রয়োগ করছে বাতাসের দিকে, যার ফলে বাতাসটাও তার ওই ডানাতে বা পাখির ডানাটাকে একটা বল প্রয়োগ করছে। করার ফলে তার যে লেজের এখান থেকে বা পেছনের দিক থেকে একটা কর্ণের উৎপত্তি হচ্ছে, যার ফলে তার স্মরণ করছে। অর্থাৎ এটাকে যদি একটু 3D ডাইমেনশনে দেখানো যেত, তাহলে জিনিসটা কিছুটা এরকম দেখাতো। ঠিক আছে, জিনিসটা কিছুটা এরকম দেখাতো, যেটা হচ্ছে এই দুটো হচ্ছে পাখির ডানা দ্বারা বায়ু, এবং এই দুটো হচ্ছে পাখির বাতাসের দ্বারা বিপরীতমুখী বল। অর্থাৎ এটা আর এটা হচ্ছে পাখির দ্বারা বল প্রয়োগ, এবং এই দুটো হচ্ছে বাতাসের দ্বারা বল প্রয়োগ, বাতাসের দ্বারা বল প্রয়োগ। এই উভয় বলকে বল প্রয়োগ করার ফলে পাখিটার স্মরণ কি না, পাখিটার এই স্মরণ কিন্তু ঘটতে পারছে। অর্থাৎ উভয়কে এরকম বল প্রয়োগ করার ফলেই কিন্তু পাখিটার এরকম স্মরণ ঘটতে পারছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ,
দেখো এই দুটো হচ্ছে পাখির দুটো ডানা এবং পাখির দুটো ডানা দিয়ে বল প্রয়োগ করছে, এবং এইটা হচ্ছে 1 নম্বর ডানার বল প্রয়োগ করলো বাতাস এবং 2 নম্বর ডানার বল প্রয়োগ করলো বাতাস, যার ফলে এখানটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণ উৎপন্ন হওয়ার ফলে কিন্তু পাখির কি হচ্ছে না, পাখির স্মরণ ঘটছে। বুঝতে পেরেছ? আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে জিনিসটা। তো আমি এই জিনিসটাকে অনেকটা মানে কি বলবো, মানে অনেকটা সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের বল ও গতির যে নিউটনের ফার্স্ট ল একেবারে পুরোপুরি একদম কমপ্লিট করে দিলাম আমরা। আমাদের ক্লাস 9-এর যতটা সিলেবাস আছে পুরোটাই আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি, এবং একটা জিনিসও আমরা বাকি রাখিনি। প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। প্রতিমিত বল, অপ্রতিমিত বল, স্থিতিজাদ্য, গতিজাদ্য, জাড্যের পরিমাপ, বলের সংজ্ঞা, এছাড়াও এই যে পাখির আকাশে ওড়া এবং বলের সংযোজন, বলের বিভাজন ইত্যাদি ইত্যাদি সব ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো থেকে থাকে তাহলে একবার লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের সাথে থেকো। নমস্কার।